হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কয়েকদিন পূর্বে আমরা কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ নামে একটা সিনেমা দেখেছি, যেটার মধ্যে ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলিকে আমরা দেখেছি। তো আজকে আমরা এমন একটা ওয়েব সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যে ওয়েব সিরিজটি ওই অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের ওই সিনেমাটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে মাত্র 2 মাস পূর্বে। মানে খুবই লেটেস্ট একটা ওয়েব সিরিজ, খুবই নতুন একটা ওয়েব সিরিজ, এবং এটা মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। মানে তোমার যদি অ্যামাজন প্রাইম ভিডিওতে সাবস্ক্রিপশন থাকে তাহলে তুমি এই ওয়েব সিরিজটা দেখতে পাবে, নয়তো দেখতে পাবে না। খুবই অসাধারণ একটা ওয়েব সিরিজ হয়েছে, টোটাল 10 পর্বের ওয়েব সিরিজ, এবং এটার IMDb রেট হচ্ছে 10/7, এবং এ পর্যন্ত একটা সিজনই বেরিয়েছে। মানে 2 মাস আগে বেরোলো, আরেকটা সিজন আসতে তো মোটামুটি 1-1.5 বছর সময় লাগবে। তো যাই হোক, আমার কাছে মোটামুটি কাহিনীটা অস্থির লেগেছে, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা এই ওয়েব সিরিজটাকে 2 পর্বে দেখা শেষ করব। আজকে আমরা দেখবো হচ্ছে প্রথম পর্ব, যেখানে আমরা 5টা এপিসোড সম্পর্কে জানবো, আর পরের ভিডিওতে আমরা পরবর্তী 5টা এপিসোড সম্পর্কে জানবো। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই ধরনের ওয়েব সিরিজ বানাতে কত টাকা খরচ হয় বা কত টাকা আয় করে, এগুলো সম্পর্কে কোনো তথ্য থাকে না। তবে যেহেতু IMDb রেট অনেক বেশি ভালো, 10/7, তো মনে হচ্ছে এটা অবশ্যই বেটার করেছে। তো আমরা ভিডিও স্টার্ট করবো, তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, বিজ্ঞাপনটা স্কিপ করে তুমি ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, এই সিনেমার শুরুতে আমরা দুজন কাপলকে দেখতে পাই, এবং এখানে যে পুরুষটা রয়েছে তার নাম হচ্ছে মিস্টার স্মিথ, এবং যে মহিলা রয়েছে তার নাম হচ্ছে মিসেস স্মিথ। আর তারা বাড়িতে বসে ড্রিঙ্ক করছিল, এবং তারা একে অপরের সাথে অনেক বেশি হ্যাপি ছিল, এবং তারা কথা বলছিল যে তারা একে অপরকে ছেড়ে কখনই যাবে না, সারা জীবন একসাথে থাকবে, এই বাড়ি ছেড়েও কখনো যাবে না। বাট ওই মুহূর্তে তারা একটা কালো ল্যান্ড রোভার আসতে দেখে, ACV আসতে দেখে, যেটা দেখে তারা দুজনে ভয় পেয়ে যায় যে তাদের কোম্পানির কিলার্সরা আসছে। আর তারা তখন দ্রুত তাদের ঘরের ভেতরে চলে আসে এবং অস্ত্র বের করে। আর মেয়েটি তখন তার বয়ফ্রেন্ডকে বলে, আমরা আর কখনো ভয় পালাবো না, বরং ওদের মোকাবেলা করবো। আর এতে তার পার্টনার মানে বয়ফ্রেন্ড রাজি হয়ে যায়। আর তোমাদের মনে আছে লাস্ট সিনেমাতে আমরা কিন্তু এই ধরনের একটা কিছু দেখেছিলাম। তো যাই বলার লড়াই করার জন্য প্রস্তুত হয়, কিন্তু বয়ফ্রেন্ড যখন লড়াই করতে যায় আমরা দেখতে পাই সে প্রথমেই গুলি খেয়ে ল্যাটা ফ্যাটা হয়ে যায়। আর এরপর ওই কিলার গুলো করে ওই বাড়িতে লাগাতার আন্ধাধুন ফায়ারিং করতে থাকে। আর তখন মেয়েটি তার পার্টনারকে মৃত অবস্থায় যখন দেখে, সে তো আরো খেপে যায়, আর সে বন্দুক বের করে আন্ধাধুন গুলি চালাতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে একটা লেডি কিলার আসে, আর এই মেয়েটির নাম হচ্ছে মিসেস স্মিথ, এবং সে করে কি ওই মিসেস স্মিথকে মেরে ফেলে। তো এখানে এত মিসেস স্মিথ, মিস্টার স্মিথ, এটার রহস্য তোমরা পরে বুঝতে পারবে। তো যাকে এর পরের সিনে আমরা জেন স্মিথ নামে একটা মেয়েকে দেখতে পাই, আর সে জো হাই হাই কোম্পানি নামে একটা কোম্পানিতে নাম রেজিস্টার করানোর জন্য এসেছে। আর এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, যারা টাকার বিনিময়ে অ্যাসাসিনেশন করে থাকে। মনে করো তোমাকে আমি মারবো, আমি টাকা দেবো, তোমাকে ওরা মেরে দেবে আর কি। তো যাই হোক, এখানে যে কেউ চাইলে তার নাম রেজিস্ট্রেশন করতে পারে অ্যাসাসিন হিসেবে। আর এখানে যারা তাদের নাম রেজিস্টার করায়, তাদের অরিজিনাল তথ্য কখনোই বাইরে শেয়ার করা হয় না, মানে তাদের সেফটি সম্পূর্ণ খেয়াল রাখা হয়, তাদেরকে রুম দেওয়া হয়, যত ধরনের যা দরকার সব দেওয়া হয়। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে কম্পিউটার তাকে জিজ্ঞাসা করে জেন স্মিথকে, যে তোমার হাইট ওয়েট কত, তোমার বাবা মা কি, কোন দেশ থেকে এসেছো, তোমার ইতিনিটি কি। আর তারপর জেনকে একটা মিশন দেওয়া হয়, এবং বলা হয় যে তুমি কোন ধরনের মিশন নেবে। তো জেন এখানে হাই লেভেলের মিশন বেছে নেয়। আর তারপর জেনকে তার ঘরের চাবি দেওয়া হয়, বা ফ্ল্যাটের চাবি, যেটা কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে। তো জেন চলে যায় তার বাড়িতে। আর এরপর এখানে জন নামের একটা ছেলে আসে, যে একজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান ছিল, আর সে ওই অর্গানাইজেশনে যুক্ত হতে চায়। আর কম্পিউটার তাকেও তার সকল ডিটেলস জিজ্ঞাসা করে, এবং এরপর একটা পর্যায়ে জিজ্ঞাসা করে যে তুমি এ পর্যন্ত কতজনকে খুন করেছো। তো জন বলে, আমি এ পর্যন্ত মাত্র 13 জনকে খুন করেছি। এবং এখানে জনও হাই লেভেলের মিশন সিলেক্ট করে আর কি। তো এরপর জনকে পাঠিয়ে দেওয়া হয় জেনের ঘরে। আর এখানে উল্লেখ্য, ওর নাম হচ্ছে কিন্তু জন স্মিথ। তো যাই হোক, ওই ফ্ল্যাটে গিয়ে ওরা একে অপরের সাথে যখন দেখা করে, তখন ওরা বুঝতে পারে যে অর্গানাইজেশন ওদের দুজনকে একসাথে কাজ করতে বলেছে, এবং তাদের এখন একসাথে থাকতে হবে। আর এরপর তারা রুমের মধ্যে অর্গানাইজেশন থেকে পাঠানো একটা ড্রিঙ্কস এর বোতল পায়, মোট কথা মালের বোতল পায়, যেটা দিয়ে তাদের নকল বিয়ে সেলিব্রেশন করতে
হবে আর কি। তো যাই হোক তাদের এখন থেকে একটা কাপলের মতো থাকতে হবে এবং এখানে বিবাহিত কাপলরা যেরকম থাকে সেরকম থাকার জন্য সমস্ত জিনিসপত্র সমস্ত সুবিধা ছিল। তো এরপর ল্যাপটপে তাদের প্রথম মিশন দেওয়া হয় আর প্রথম মিশনটা ছিল একটা বুড়ো মহিলার হাত থেকে তার প্যাকেজ ছিনিয়ে নিতে হবে আর তারপর একজনের কাছে সেটা পৌঁছে দিতে হবে। তো তারা ভাবে এটা তো অনেক নর্মাল একটা মিশন হবে এবং তারা খুব দ্রুত এই মিশনটা শেষ করে নেবে। তো এরপর রাতে যখন জেন তার ঘরে ঘুমাচ্ছিল তখন জন করে কি নক না করে খালি গায়ে ভেতরে চলে আসে, মানে হালায় শার্টও পরেনি। তো জেন তখন তাকে বলে তুমি কাপড় ছাড়া শার্ট ছাড়া আমার রুমে আসতে পারো না, আমরা জাস্ট মিশনের জন্য কাপল, মানে মিশনের জন্য স্বামী স্ত্রী, কিন্তু বাস্তবে তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো জন তখন বলে আমার গরম লাগছিল তো এই জন্য শার্ট পরিনি। তো এর মানে হচ্ছে আমরা এক খাটে ঘুমাতে পারবো না। ঠিক আছে তাহলে তুমি এখানে ঘুমাও, আমি নিচের রুমে ঘুমাচ্ছি। তো এখানে জনের ফিগার দেখে আমার যেটা বলতে মনে চাইছে ওর চেয়ে আমার ফিগার ভালো। সিরিয়াসলি তুই একটা হলিউড সিনেমা করতে গেছো, ফিটনেসটা একটু ভালো করবি না? তো যাই হোক পরদিন আমরা দেখি জন আর জেন মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সেই রেস্টুরেন্টে যায় যেখানে ওই মহিলাটি আসবে। তো এরপর যখন ওই মহিলাটি আসে ওরা দেখেই বুঝে যায় যে এই মিশনটা অনেক সহজ হতে যাচ্ছে, জাস্ট একটা মহিলার কাছ থেকে একটা ব্যাগ ছিনিয়ে নিতে হবে। তো জন তখন জিজ্ঞাসা করে জেনকে তুমি কি হাই লেভেলের রিস্ক বেছে নিয়েছিলে? জেন বলে হ্যাঁ। আর তারপর সে জেনকে জিজ্ঞাসা করে তুমি এ পর্যন্ত কতগুলো খুন করেছো? জেন মিথ্যা কথা বলে একটাও না, মানে জেন আর কি মনে করো ওর দেশের একটা অ্যাসাসিন ছিল আর কি। আর এদিকে জেন তারপর জনকে জিজ্ঞাসা করে তুমি কতগুলো খুন করেছো? তো জন এখানে মিথ্যা বলে যে আমি আজ পর্যন্ত কাউকে মারিনি, আজ পর্যন্ত একটা মুরগিও জব করিনি। আর তখন ওই বুড়ো মহিলাটি সেখান থেকে বের হতে শুরু করে এবং তারা দুজন ওই মহিলাটির পিছু নেয়। আর এরপর ওই মহিলাটি যায় হচ্ছে একটা পার্কে এবং সেখানে একটা ছেলের সাথে কথা বলতে থাকে। তো ওই ছেলেটাকে দেখে মনে হচ্ছিল যে ওই বুড়ো মহিলাটির হয়তো নাতি হবে, কিন্তু একটু পরে তারা করে কি মনে করে থুতু খাওয়া শুরু করে। তো এটা দেখে জন বলে এইবার তো এই কাজটা আমার অনেক রিস্কি মনে হচ্ছে, আমার ভেতর থেকে একটা ভয়ের ফিলিংস আসছে, কিন্তু তারপরে মিশন তো কমপ্লিট করতে হবে। তো এরপর আমরা দেখি ওই মহিলাটি সেখান থেকে উঠে একটা সিনেমা হলের দিকে যেতে থাকে আর ওরা দুজন আবার ওই মহিলাটির পিছু করে। আর তারপর ওই মহিলাটি একটা সিনেমা হলে ঢুকে যায় আর তখন জন করে কি জেনের কানে একটা ইয়ারফোন লাগাতে যায়। বাট জেন তখন বলে তোমার সাথে এখন আমি আতিফ আসলামের গান শোনার মতো মোডে নেই, আমরা এখন রোমান্স করতে চাই না, আমরা কাজে এসেছি। তো জন বলে তোমার কি মনে হয় আমি তোমার সাথে এখন রোমান্স করার চেষ্টা করছি? এই ইয়ারফোন দেখে আমরা গান শুনবো? এটা ওয়াকি টকি, এটার মাধ্যমে আমরা দুজনে কন্টাক্টে থাকতে পারবো। তো যাই হোক এরপর জেন করে কি সিনেমা হলের দিকে যায় এবং একটা মহিলার হাত থেকে টিকিট চোরি করে থিয়েটারে ঢুকে পড়ে আর ভেতরে গিয়ে ওই বুড়ো মহিলাটির উপর নজর রাখতে শুরু করে আর সকল তথ্য জনকে ভেতর থেকে পাঠায়। তো কিছুক্ষণ পর যখন বুড়ো মহিলাটি থিয়েটার থেকে বের হয় তখন তার হাতে একটা বক্স ছিল, তার মানে ওই মহিলাটির হাতে কেউ একজন বক্স দিয়েছে। তো এরপর জন আর জেন আবারও তার পিছু করতে থাকে। তো ওই বক্সটা এখন কিভাবে নেওয়া যায় আর ওই মুহূর্তে জনের মাথায় একটা আইডিয়া আসে, সে জনকে একটা নকল বক্স দেয়, মানে সেম ওইরকম একটা বক্স, আর বলে আমি ওই মহিলাটিকে অন্য মনস্ক করে দেবো আর তুমি তার বক্সটা পাল্টে দিও। আর তারপর জন করে ওই মহিলাটির আগে গিয়ে একটা লোকের সাথে ইচ্ছা করে ঝগড়া করতে শুরু করে আর ওই সুযোগে জেন করে ওই বুড়ো মহিলাটির সাথে ধাক্কা খায় এবং বক্সটা বদলে দেয় আর তারপর জেন সেখান থেকে চলে যেতে থাকে। বাট বুড়ো মহিলাটিও বুঝে যায় এই বক্সটা তো তার নয়, বাট ততক্ষণে জন আর জেন চলে গিয়েছে আর তারপর তারা ট্রেন ধরে সেই লোকেশনে যায় যেখানে তাদের ওই বক্সটা দিতে হবে। আর রাস্তায় জন তখন জেনকে বলে তুমি এই কাজটা কেন করছো, আর যেহেতু তুমি রোমান্স করতে চাও না তাহলে তুমি নকল কাপল হয়ে কেন রয়েছো? তখন জেন বলে দেখো আমার টাকার দরকার, আমার দ্রুত ধনী হতে হবে, এছাড়া আমার আর কোনো কাজ ছিল না, এই কারণে আমি এই কাজ বেছে নিয়েছি। তো এরপর তারা দুজন সেই লোকেশনে পৌঁছায় আর ঘরের ভেতরে ঢুকে যায় আর ওই ঘরে অনেক লোক কাজ করছিল আর ওই বাড়ির মালকিন তখন ওই বক্সটা নিতে আসে আর বক্সটা দিয়ে জন আর জেন ঘর থেকে বেরিয়ে আসে এবং বলে এত সহজ একটা কাজ ছিল। কিন্তু তখনই ওই বাড়িতে বিশাল একটা ব্লাস্ট হয়, তার মানে যে বক্সটা ভেতরে দিয়ে এসেছে ওটার ভেতরে বিশাল একটা বম ছিল। তো এটা দেখে ওরা দুজন দৌড়াতে থাকে এবং পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটা শপে ঢুকে এবং শপকিপারদেরকে বলে আমাদের অনেক চোট লেগেছে, আমরা বাইক অ্যাক্সিডেন্ট করেছি, আমরা কি আপনাদের ওয়াশরুমটা ইউজ করতে পারি? তো ওরা দুজন ওয়াশরুমে যায় আর ওয়াশরুমে যাওয়ার পরে জন বলে ওই মহিলা আমাদেরকে ইউজ করলো না আমরা ওই মহিলাকে ইউজ করলাম, মানে ওই মহিলার কাছ থেকে ওরা বক্স নিল না সিস্টেমে মহিলাই আমাদের বক্সটা দিয়ে দিল। তো যাই হোক এরপর জন বলে আমি জানালা দিয়ে বাইরে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখা হবে। তো এরপর তারা দুজনে নিরাপদে বাড়ি পৌঁছে যায়। বাট এই মিশনের কারণে তারা অনেক ক্লান্ত ছিল এবং আজকে জন করে কি ওই একই বেডে শুয়ে পড়ে আর জেন বলে আমি ভেবেছিলাম এই মিশনটা একদমই সহজ হবে, কিন্তু মিশনটা তো সহজে ছিল না, জানি না পরের মিশনটা কি হতে চলেছে। তো এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। তো যাই হোক এখানে ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক এরপর দ্বিতীয় এপিসোড যখন শুরু হয় আমরা দেখি জেন জনের আগে ওঠে আর এরপর সে যখন রুমে ঘুরতে ঘুরতে জনের রুমে যায় নিচে, তখন জনের রুম চেক করতে থাকে। বাট তখনই জন তখন উপর থেকে নিচে চলে আসে আর দেখে ফেলে যে জেন ওর রুম চেক করছে আর জন তখন জিজ্ঞাসা করে তুমি আমার রুমে কি করছো? তো জেন তখন বলে আমি এমনি তোমার রুমে ঘুরছিলাম, দেখলাম তোমার রুমটা কেমন, তোমার কি মনে হয় তোমার রুমে আমি কিছু চুরি করতে এসেছি? আর তারপর জেন বলে ঠিক আছে আমি ব্রেকফাস্ট আনতে যাচ্ছি আর তোমার যদি কিছু প্রয়োজন থাকে আমাকে বলে দিতে পারো, কারণ মার্কেটে আমি বারবার যেতে পারবো না। তো যাই হোক এরপর জেন মার্কেটে চলে যায় আর জন ভাবে জেন আমার রুমে কি করছিল। তো এটা ভেবে ও করে কি জেনের রুমে যায় এবং ভাবে আমিও জেনের রুম চেক করবো কি থাকতে পারে ওর কাছে। তো এরপর জন করে কি জেনের রুমে একটা ল্যাপটপ দেখতে পায় যেখানে মনে করো পর্ন ভিডিও চলছিল আর কি। আর ল্যাপটপটা যখন ওপেন করে সেটার ব্রাউজিং হিস্ট্রিতে যায় দেখা যায় যে জেন রেগুলার পর্ন ভিডিও দেখে আর কি। আর জন সেটা দ্রুত বন্ধ করে দেয়, আমি এডিটরকে রিকোয়েস্ট করবো এগুলো দেখাও না, ব্লার করে দিও। আর অন্যদিকে আমরা দেখি জেন যখন বাড়িতে আসছিল তখন
তখন সে বাড়ির বাইরে একটা লোককে দেখতে পায় আর লোকটি জেনকে বলে তোমাদের বিড়াল আমার কুকুরটাকে বিরক্ত করছে। জেন তখন বলে তাহলে তুমি তোমার কুকুরটাকে সামলে রাখো। আর এরপর ওই লোকটি বাড়িতে জেনের সাথে আর কি খাতির দেওয়ার চেষ্টা করে, পার্সোনাল প্রশ্ন করে যে তুমি অনেক সুন্দরী, কি করো, তোমার কি বিয়ে হয়েছে? তো জেন বলে আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডের নামে জন এবং আমরা দুজনে আইটি কোম্পানি থেকে চাকরি করি। আর তুমি কি আমাদের ইন্টারভিউ নিচ্ছ? তোমার কি কোম্পানি রয়েছে, আমাদের চাকরি দেবে? এই কথা বলে জেন করে কি ভেতরে ঢুকে যায় আর ঘরের ভেতরে সে দেখতে পায় যে জন জানালা দিয়ে ওদের কথা শুনছিল। তো জন জেনকে বলে তুমি একটা পরপুরুষের সাথে কেন কথা বলছিলে? আমি চাই না আমার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলে, এটা আমার একদমই পছন্দ না। জেন বলে এই আস্তে মিস্টার, আমি তোমার স্ত্রী নই, আমরা জাস্ট কন্ট্রাক্টের ভিত্তিতে কাপল। জন তখন বলে দেখো আমরা যদি স্বামী স্ত্রী নাও হই তারপরে যদি এভাবে একসাথে থাকি একটু টান তো এসে যায় তাই না, একটু ভালোবাসা তো আসেই। তো এরপর ওরা দুজন একসাথে ব্রেকফাস্ট করে আর তারপর তারা পরের মিশন পেয়ে যায়। আর এইবার তাদেরকে এই শহরে হওয়া সবচেয়ে বড় সাইলেন্ট অকশনে যেতে হবে। মানে সাইলেন্ট অকশন মানে ধরো দামি দামি জিনিস বিক্রি হবে, এনসিয়ান্ট জিনিসগুলো, হীরাটিরা, এবং ওখানে ধনী ধনী লোকেরা যাবে, ওখানে কোলাহল থাকবে না। তো যাই হোক ওই অকশনের সবচেয়ে যে ধনী ব্যক্তিটা রয়েছে তাকে ধরে তার তথ্য বের করতে হবে, ওদের এই হচ্ছে মিশন। এবং এই মিশনের জন্য ওদের অর্গানাইজেশন থেকে ওদের দুজনের কাছে 3টে ইনজেকশন পাঠানো হয় এবং বলা হয় এই ইনজেকশন যদি কারোর শরীরে একবার পুশ করা হয় সে তোতা পাখির মতো সকল সত্য বলে দিতে শুরু করবে, কিন্তু কোনো মানুষকে ভুলেও যদি একটার বেশি ইনজেকশন দাও তাহলে কিন্তু ওর মৃত্যু হতে পারে। এবং ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় এই মিশনের ব্যাপারে কেউ যেন জানতে না পারে এবং এই মিশনে যেন কারো মৃত্যু না হয়, মানে গুলাগুলি করা যাবে না। তো যাই হোক এরপর দ্রুত করে কি সে আকশনে পৌঁছায় আর জন এখানে প্ল্যান করে ওয়েটারের কাপড় পরে তারপরও ভেতরে যাবে, কারণ ওয়েটাররা সব জায়গায় ঘুরতে পারে এবং ভেতরে গিয়ে বুঝতে পারে যে আসলে তো এই অকশনটা পুরোপুরি সাইলেন্ট ভাবে হচ্ছে, কোনো শব্দ নেই। আর এখন ওদের কাজ হচ্ছে এখানকার সবচেয়ে ধনী ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। তো তখন জনের চোখ পড়ে এরিক নামের একটা লোকের উপর, যে এই অকশনের সবচেয়ে দামি জিনিসটা কিনছে, একটা হীরার নেকলেস, ব্রিটেনের রানীর বা এরকম কোন একটা কিছু। তো এরপর জন জেনকে বলে তুমি ওই লোকটির কাছে যাও, ওকে যে সিডিউস করো আর সিডিউস করে একটু ফাঁকে রুমে নিয়ে যাও, তারপর ইনজেকশন লাগিয়ে দিও। তো এরপর জেন করে ওই লোকটার কাছে যায়, তার সাথে কথা বলতে থাকে, বাট এরিক জেনের উপর কোনো আগ্রহী দেয় না, মানে এত সুন্দর একটা মেয়ে তার উপর আগ্রহী দেয় না। তো জেন তখন নিরুপায় হয়ে যায়, কারণ সবার সামনে তো ইনজেকশনও দিতে পারবে না। কিন্তু তখনই দেখা যায় এরিক নামের লোকটি মেয়ে নয়, ছেলেদের প্রতি ইন্টারেস্টেড, আই মিন শালা গে। তো এর জন্য জেন তখন এরিকের কাছে যায় এবং বলে আমি একটা ওয়েটারকে চিনি, ওর পারফরমেন্স খুব ভালো, আপনি চাইলে ওর সাথে একা এনজয় করতে পারেন। মানে জনকে ফাঁসিয়ে দেয়। এরপর জেন আর জন এরিককে নিয়ে উপরে রুমে যায় আর তখন এরিক গিয়ে করে কি জেন আর জনকে অনেকগুলো টাকা দেয়, $20,000 মতো, এবং জনকে বলে হাঁটু মুড়ে বসতে। তো চিন্তা করো যেহেতু ওদের মিশন কিছু তো করার নেই। আর তখন জেনকেও সেম একই কাজ করতে বলে। আর তারপর এরিক বলা শুরু করে আমার সামনে এখন 2টো কুকুর রয়েছে, চলো কুকুরেরা তোমরা একে অপরের সাথে ক্লোজ হও আর আমি এগুলো দেখে আনন্দ পাবো। তো এরপর ওরা দুজন কুকুরের মতো হয়ে যায় আর এরিক বলে তোমরা দুজন কিস করো, মানে এটা দেখতে খুব অদ্ভুত ছিল। আর এরপর এরিক নিজেও করে কি কুকুরের মতো হয়ে যায়, মানে বুঝতে পারছে এখানে কি চলতে চলেছে। তবে তখনই জন আর জেন একে অপরকে ইশারা দেয় যে ইনজেকশন লাগিয়ে দাও, কারণ এটা ইনজেকশন লাগানোর সঠিক সময়। কিন্তু হারামজাদারা করে কি দুইজনে ইনজেকশন লাগিয়ে দেয় ভুল বোঝাবুঝি করে, কিন্তু যেখানে কথা ছিল একটা ইনজেকশন লাগানো হবে। তো যাই হোক এরিকের উপর যেহেতু ইনজেকশন লাগানো হয়েছে অলরেডি প্রতিক্রিয়া শুরু হয়ে যায় এবং এরিক বলা শুরু করে আমি একটা খারাপ মানুষ এবং বলে পুরো দুনিয়ার জানা উচিত আমি একটা খারাপ মানুষ। আর তারপর ওদের কাছ থেকে ছেড়ে নিচে চলে যায়। তোরা দুজনও পিছু করে কিন্তু ধরতে পারে না, কারণ ততক্ষণে এরিক স্টেজে উঠে গিয়েছে আর স্টেজে মাইক নিয়ে বলে দেখো আমার কাছে প্রচুর ব্ল্যাক মানি রয়েছে, এটা কি একটা অদ্ভুত ব্যাপার না, আমি কত মানুষদের মেরে এত টাকার মালিক হয়েছি, আমি এই করেছি ওই করেছি। আর তারপর ওখানে যে বড়লোক মানুষ রয়েছে ওর পরিচিত, তাদেরও মনে করে যে প্যান্ট খুলতে শুরু করে। আর জন আর জেন তখন বুঝে যায় সিচুয়েশন তো আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, কারণ এই এরিকের বাস দেওয়ার জন্যই তো এখানকার কোন একটা ধনী ব্যক্তি হয়তো টাকা পয়সা দিয়েছে, কিন্তু তারও যদি বাস হয়ে যায় তাহলে তো সমস্যা। আবার এদিকে বিভিন্ন লোকজন এরিকের ভিডিও বানাতে শুরু করে আর হোস্ট তখন সবাইকে বলে প্লিজ ভিডিও বানাবেন না, সবারই মান সম্মান আছে। কিন্তু তখন সেখানে দ্রুত জন চলে আসে এবং বলে মিস্টার এরিকের শরীর অসুস্থ, অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছে, সেজন্য আবল তাবল বলছে, আমি তাকে সামলে নিচ্ছি। এরপর জন আর জেন করে কি এরিককে লুকিয়ে নিয়ে ওদের গাড়িতে বসায় আর তারপর ওদের বাড়িতে নিয়ে আসে এবং বারবার জন বলে প্লিজ নিজের চোখ খোলা রাখুন, কারণ তারা জানতো এই লোকটি একবার যদি চোখ বন্ধ করে সে আর উঠবে না। তো এরপর জন জেনকে বলে মেডিকেল বক্স থেকে যে কোনো একটা ওষুধ নিয়ে আসো, তাকে বাঁচানো যায় নাকি দেখো। আর জন নিজে গিয়ে অন্য রুম থেকে পানি নিয়ে আসে, কিন্তু এরিক তখন বলে তুমি সরকার আর বাকি সবাই আমার ওই সব চাও যা কামানোর জন্য আমি সারা দিন রাত পরিশ্রম করেছি, আর এটা বলেই সে মারা যায়। তো যাই হোক এর মৃত্যুতে ওরা দুজন অনেক কষ্ট পায়, কারণ ওরা চায়নি এখানে ও মারা পড়ুক, তার উপর এই মিশনে ওদের বলা হয়েছিল কেউ যেন মারা না পড়ে। আর এখানে আরেকটা সমস্যা রয়েছে লাশের কি করবে, কোথায় লাশ লুকানো যায়। তো এরপর ওরা করে কি ওই বডিটাকে একটা শ্রেডার মেশিনে ঢুকিয়ে দেয়। তবে এটা করে ওদের অনেক খারাপ লাগছিল এবং ওরা অনেক লজ্জিতও ছিল। তো যাই হোক ওরা ওদের বাড়িতে ফিরে আসে আর তখন জন অর্গানাইজেশনে মেসেজ করে বলে মিশন কমপ্লিট হয়েছে, কিন্তু এরিকের মৃত্যুর জন্য আমরা সরি। তো এরপর জন যখন টিভি দেখছিল তখন ওর কাছে জেন আসে এবং বলে আজকের দিনটা অনেক খারাপ কেটেছে, কিন্তু আমরা চাইলেও কিছু করতে পারতাম না, কিছু উপায় ছিল না। তো এরপর জন করে কি হাস্যরসাত্মক কথা বলা শুরু করে যাতে জেনের মনটা ভালো হয় এবং ওদের মুডটা ঠিক হয়ে যায়। আর তারপর জেন বলে আচ্ছা জন তুমি কি আমাকে কিস করবে? জন বলে হ্যাঁ অবশ্যই আমি তো কিস করবোই। তো এরপর যখন ওরা কাছাকাছি হয় কিস টিস করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ মোটামুটি শুরু হয়ে যাবে, তখনই কোম্পানি থেকে একটা মেসেজ আসে এবং এখানে লেখা ওঠে মিশন ইনকমপ্লিট হয়েছে, তোমরা 1 টাকাও পাবে
হবে না, এবং এই মিশন ফেল হওয়ার কারণ হচ্ছে তোমরা এরিককে মেরে ফেলেছো, তোমাদের ভুলের কারণে একটা প্রাণ চলে গিয়েছে, এটা আমাদের প্ল্যানে ছিল না। তো এখানেই এপিসোড নম্বর 2 শেষ হয়ে যায়। এরপর এপিসোড নম্বর 3 যখন শুরু হয়, আমরা দেখতে পাই পরের দিন অর্গানাইজেশন থেকে জন আর জেনের কাছে একটা মেসেজ আসে এবং তাদেরকে এই মিশনে একটা কাপলের উপর নজর রাখতে হবে এবং ওই কাপলদের ফোন ট্র্যাপ করে তাদের সমস্ত ইনফরমেশন বের করতে হবে। তবে এইবার তাদের কোনো ভুল হওয়া যাবে না, কোনো লাশ তো পড়া যাবে না, তা না হলে তারা মারাত্মক পানিশমেন্ট পাবে। তো এরপর জন আর জেনকে ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ ওই দুজন কাপল আমেরিকা থেকে ইতালিতে ভ্যাকেশনে গিয়েছিল। আর এরপর জন আর জেন গিয়ে ওই হোটেলে ওঠে যেখানে ওই কাপল উঠেছিল, আর তারপর তারা সেই রুমে গিয়ে রুমের দেয়াল ছিদ্র করে স্পাই ক্যামেরা লাগিয়ে দেয় যাতে সবসময় ওদের উপর ওরা নজর রাখতে পারে। আর ওরা নোটিস করে যে ওই কাপলের রিলেশন খুব একটা ভালো নয়, সবসময় ঝগড়া লেগেই থাকে। আবার এই দিকে আমরা দেখি জেন আর জনের কিন্তু অনেক খাতির হয়ে গিয়েছে, মানে বুঝতেই পারছে একসাথে একটা ছেলে মেয়ে থাকলে খাতির তো হবেই। তো এখানে জন বারবার জেনের কাছে বলে যে আমরা সবসময় একসাথে থাকবো, কখনোই ঝগড়া করবো না। আর তারপর তারা ক্যামেরাতে দেখে যে ওই দুই কাপলের মাঝে ঝগড়া হচ্ছে এবং দুজনের কেউ একে অপরের সাথে থাকতে চাইছে না। তো এরপর জেন করে কি জনকে বলে, দেখো তুমি যদি আমার সাথে থাকো কখনোই কিন্তু আমার সাথে ঝগড়া করবে না। জন তখন বলে, হ্যাঁ অবশ্যই, কেন ঝগড়া করবো। তো এরপর রাতে জন আর জেন যখন ঘুমাচ্ছিল তখন ওরা কিছু আওয়াজ পায়, ওদের মনে হয় ওদের রুমে কেউ ঢুকেছে। তো এরপর ওরা পিস্তল নিয়ে রুম চেক করতে থাকে, বাট কাউকে খুঁজে পায় না। আর এরপর ওরা আবার ঘুমিয়ে পড়ে। তো পরের দিন ওরা দুজন ওই কাপলের পেছনে পেছনে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়, কিন্তু প্রতিবারের মতো সেখানে ওরা ঝগড়া করতে থাকে। আর ওদের ঝগড়া দেখে জন বলে, আমার এই মিশনটি অনেক অদ্ভুত লাগছে, কারণ একটা কাপলের উপর নজর রাখে এটা কেমন মিশন? আমার তো মনে হয় আমাদেরকে এর জন্যই পাঠানো হয়েছে যাতে আমরা এই কাপলের ঝগড়া থামিয়ে তাদেরকে এক করে দেই। মনে হচ্ছে এই কাপলের বাবা মারা আমাদের কোম্পানি থেকে আমাদেরকে হায়ার করেছে যাতে তাদেরকে এক করে দেই। আর তখনই সেখানে তাদের পাশের একটা যে বুড়ো আঙ্কেল আর আন্টি ছিল, সেই আন্টির রুমাল পরে যায় আর জন তখন ওই রুমালটা উঠিয়ে দেয়। আর আন্টি তখন জনকে ধন্যবাদ জানায় আর তার সাথে কথা বলতে থাকে এবং জিজ্ঞাসা করে, তোমরা দুজনকে এখানে ডেটিং এ এসেছো? জন তখন বলে, হ্যাঁ ডেটিং এ। তো এরপর তারা দুজন যখন এক অপরের সাথে কথা বলছিল তখন ওই কাপল রেস্টুরেন্ট থেকে বাইরে যেতে থাকে। আর জেন কোনোভাবে চাইছিল না ওদের মিশনটা ফেল হোক, এই জন্য জেন জনকে বলে আমাদেরকে ওদের পিছু করতে হবে। তো এরপর দুজন সেখান থেকে বেরিয়ে আসে। তো যাই হোক ওই কাপল ওখানে স্কি করবে, বাট জন তো স্কি করতে পারে না। আর সে জেনকে বলে, তুমি একাই স্কি করো, আমি পারবো না, করবো না। এতে জেন হাসতে শুরু করে, কিন্তু তখনই জনের কাছে তার মায়ের কল আসে আর জন তার মায়ের সাথে কথা বলতে থাকে। তো এটা দেখে জেন অনেক মাইন্ড করে এবং বলে, তুমি তোমার মায়ের সাথে কিভাবে কথা বলতে পারো? এটা তো আমাদের রুলস এর বাইরে, আমরা আমাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট রাখতে পারবো না, আর তোমার এই কর্মকাণ্ডের জন্য আমরা দুজন মিলে পানিশমেন্ট পেতে পারি। জন তখন বলে, দেখো আমার বাবা এই দুনিয়াতে নেই, আমার মায়ের খেয়াল রাখার মতো আমি ছাড়া কেউ নেই। তো আমি যদি আমার মায়ের খেয়াল না রাখে কে রাখবে? আমি এই কামাইটাও তো করছি আমার মায়ের জন্যই, তো আমি এই চাকরির জন্য আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করতে পারবো না। তো যাই হোক এরপর আমরা দেখি জেন অনেক ভালোভাবে স্কি করছে, বা জন করেছে কি জেনকে ইমপ্রেস করার জন্য স্কি করার চেষ্টা করে, বাট পারে না, পড়ে যায়। আর তারপর সে জেনকে বলে, দেখো আমি জীবনে আর কখনোই স্কি করবো না, ওরা জাহান্নামে যাক, আমরা চলো রেস্টুরেন্টে ফিরে যাই। তো এরপর দুজন গাড়ি আবার রেস্টুরেন্টে ফিরে আসে এবং ওই কাপলের উপর নজর রাখতে শুরু করে। আর এখানে আমরা দেখি জন আর জেন নকল ঝগড়া করতে থাকে। তো জেন জনকে বলতে থাকে, তুমি অনেক বদলে গিয়েছো, তুমি আমার একটু খেয়াল রাখো না, আমাকে না বলে যেখানে সেখানে চলে যাও। আর জন তখন বলে ওঠে, আমি সবসময় তোমার সাথে থাকতে পারবো না, আমি পুরুষ মানুষ, সবারই নিজের নিজের আলাদা কাজের সময়ের প্রয়োজন রয়েছে, আলাদা আলাদা কাজ রয়েছে। তো দুজনে একে অপরের উপর রেগে যায় আর ওদের কথা শুনে ওদিকে ওই কাপলেরও ঝগড়া রেগে যায়। ওরাও বলে ওঠে যে আমরা একে অপরের সাথে থাকতে পারবো না, কারণ আমাদের চিন্তা ভাবনা এক নয়, কারণ আমরা সবসময় কোনো না কোনো জিনিস নিয়ে ঝগড়া করতেই থাকি। তো এইসব কথা বলে মহিলাটি করে কি স্বামীকে রেখে বাইরে চলে যায়। আর জন তখন বলে, দাঁড়াও আমি ওই লেডির উপর নজর রাখতে যাচ্ছি। তো এই কথা বলে জন চলে যায়। আর এরপর জন করে কি ওই মহিলাটির পেছনে পেছনে স্পা সেন্টারে পৌঁছায়। আর ওই লেডি তখন জনকে বলে, আমি স্পাতে ফোন চালাচ্ছি, আমি বিশ্বাস করি ব্যাপারটাকে তুমি অদ্ভুত ভাবে নেবে না। কিন্তু তখন ওই মহিলাটির ফোনটা নষ্ট হয়ে যায়, মানে বাষ্প ঢুকে। আর অন্যদিকে জেন ওই লোকটির পাশে এসে বসে আর জেন তাকে জিজ্ঞাসা করে, আপনার এত মন খারাপ কেন, এত মন খারাপ করে বসে আছেন কেন? তো লোকটি বলে, আমার স্ত্রীর সাথে সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না, আমার ভয় হচ্ছে এটার প্রভাব আমার বাচ্চার উপর না পড়ে। আর ওই সময় বাচ্চাটি মোবাইলে গেম খেলছিল। তো জেন তখন বলে, একটা কাজ করতে পারি, আমি আপনার ফোনে আমি একটা গেম ডাউনলোড করে দিচ্ছি যেটা আপনি মাল্টিপ্লেয়ার মোডে আপনার বাচ্চার সাথে খেলতে পারবেন। এতে করে যেটা হবে আপনার বাচ্চার সাথে আপনার সম্পর্ক আরো বেশি মজবুত হবে। এরপর জেন করে কি ওই লোকটার ফোনে গেম ডাউনলোড করা অজুহাতে তার ফোনটা ট্যাপ করে নেয় একটা ডিভাইসের মাধ্যমে। আর অন্যদিকে জনও ওই লেডির সাথে কথা বলছিল। তো জন তখন ওয়েটারকে এক বাটি শুকনা চাল আনতে বলে। আর এটা কিন্তু তোমরা জানো মোবাইলে যদি পানি ঢোকে সেটা চালের ড্রামে ঢুকিয়ে রাখলে, একদিন ঢুকিয়ে রাখলে পুরো ঠিক হয়ে যায় সাধারণত। তো ওয়েটার যখন চাল নিয়ে আসে তখন জন করে কি ওই লেডির ফোনটা রাইসে ঢুকিয়ে দেয় এবং বলে, আশা করছি আপনার সমস্যা কেটে যাবে, পানি ঢুকেছিল তো কেটে যাবে, আপনার ফোনের জলীয় বাষ্প এই চালগুলো টেনে নেবে। আর তারপর জন ওই লেডিকে জিজ্ঞাসা করে, আপনি কি ভাবছেন, আপনার তো টেনশন কিসের? তো লেডি তখন বলে, আমার আর আমার হাজবেন্ডের মধ্যে অনেক ঝগড়া হয়, হয়তো আমাদের দুজনের ডিভোর্স হয়ে যাবে, বাট ওকে আমি অনেক ভালোবাসি, ছোটবেলা থেকে একসাথে চিনি, তো ওকে আমি ডিভোর্স দিতে চাই না। তো জন তখন বলে, দেখুন সম্পর্কের সমস্যা থাকবেই, বাট একজন আরেকজনকে বুঝতে হবে, তবে আপনাদের ঝগড়া বন্ধ হবে, দুই পক্ষ থেকে স্যাক্রিফাইস করতে হবে, একটু ছাড় দিতে হবে। আর তারপর জন ওই লেডিকে বলে, হয়তো আপনার ফোনটা ঠিক হয়ে গিয়েছে। তো এরপর ফোনটা অন করে জন, আর তারপর সাথে সাথে ওই ডিভাইস দিয়ে ফোনটা ট্র্যাপ করিয়ে নেয়। আর এর ফলে ওই মহিলার সমস্ত ফোনের তথ্য জনের কাছে চলে আসে। আর ওই লেডিও তার ফোন নিয়ে সেখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ
কিছুক্ষণ পরে জন তার ফোন থেকে কিছু আওয়াজ শুনতে পায় যে ওই লেডিকে কিছু গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে, তাকে কিডন্যাপ করা হচ্ছে। আর তারপরে গুন্ডারা করে কি ওই লেডির ফোন থেকেই তার হাজবেন্ডকে কল করে যে তোমার কোম্পানির যত শেয়ার রয়েছে, যত টাকা রয়েছে আমাদের নামে করে দাও, না হলে তোমার স্ত্রী মারা পড়বে। আর এই তথ্যটা জেন আর জন দুজনে শুনতে পারে যে ওই লেডি কিডন্যাপ হয়েছে। তো তখন ওই লেডির হাজবেন্ড তার ছেলের দিকে তাকায় এবং বলে না, আমার সকল সম্পত্তি আমি তোমাদের নামে দিতে পারি না, আমার একটা ছেলে রয়েছে। কিন্তু ওইদিকে তার স্ত্রী খালি এটা জানতে পারে যে তার স্বামী টাকা দেবে না, না করে দিয়েছে, তার জীবনে কোনো দাম নেই। তো ওই লেডি মনে করে যে আমার চেয়ে আমার হাজবেন্ডের কাছে টাকার দাম বেশি। তো ওই লেডি আরো রেগে যায়। আর এদিকে জন যে কোনো মূল্যে ওই লেডিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ এই ফ্যামিলিটা এমনিতেই টেনশন রয়েছে, লেডিটা যদি মাঝখানে মারা যায়। কিন্তু জেন তখন জনকে কল করে বলে এটা আমাদের কাজ নয়, আমাদের যে কাজ দেওয়া হয়েছিল সেটা হয়ে গিয়েছে, আমরা ফোন ট্র্যাপ করে নিয়েছি, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বাট জন জেনের কথা শুনে না এবং ওই লেডিকে বাঁচাতে চলে যায় এবং ওখানে গিয়ে জন গুন্ডাদের সাথে লড়াই করে এবং ওই লেডিকে সেফলি বের করে নিয়ে আসে। কিন্তু মারামারির সময় জন মারাত্মক আহত হয়, বাট অল্পের জন্য জেন এসে বাঁচিয়ে নেয়। আর পরের সিনে আমরা দেখতে পাই সেই কাপল আবারও ঘরের মধ্যে ঝগড়া করছে, কারণ হাজবেন্ড তার স্ত্রীকে বাঁচানোর জন্য তার সমস্ত টাকা দিতে মানা করে দিয়েছিল। আর এদিকে জন গরম পানির ট্যাবে শুয়ে রয়েছিল যাতে ওর শরীর ঠিক হয়ে যায়। আর জন বলে আমার শরীরের কোনো জায়গা অনুভব করতে পারছি না, আমার সারা শরীর শেষ হয়ে গিয়েছে, আমার পুরো শরীরটা একটু মাসাজ করে দাও। তো এরপর জেন করে কি জনের পুরো শরীর মানে ওইটা সব মাসাজ করতে শুরু করে আর জনও মজা নিতে থাকে। কিন্তু জেন একটু পরেই বুঝতে পারে যে জন মজা করছে এবং জনকে সে মারে এবং জনের উপর অনেক রাগ করে। আর তারপরে বলে আমি সত্যি তোমাকে নিয়ে চিন্তা করছিলাম আর এই জন্যই আমি এসব করেছি, তোমার সব জায়গায় হাত দিয়েছি। আর অন্যদিকে আমরা দেখি ওই কাপলের মধ্যেও সমঝোতা হয়ে গিয়েছে এবং একে অপরকে জড়িয়ে ধরে। তো এর ফলে জেন আর জনের মিশন কমপ্লিট হয়ে যায় এবং তারা বাড়ি ফিরে যাচ্ছিল। তো এইখানে একটা মজার ঘটনা ঘটে ভাই, সিরিয়াসলি সিরিজের সবচেয়ে মজার ঘটনা। তো ওরা যখন ট্রেনের কেবিনে যাচ্ছিল তখন জেন মানে নায়িকা বলে দাঁড়াও আমি একটু বাইরে থেকে আসছি। তো জন তখন বলে আমি জানি তুমি দূষিত বায়ু ছাড়তে বাইরে যাচ্ছ, তুমি চাইলে এখানেই ছাড়তে পারো, আমি কিছু মনে করবো না, তোমাকে যেহেতু ভালোবাসি তোমার দূষিত বায়ু আমি ভালোবাসবো। জেন তখন বলে না আমি কখনোই দূষিত বায়ু ছাড়ি না। আর এটা বলে জেন করিক অনেক জোরে একটা দুর্গন্ধযুক্ত বায়ু ছেড়ে দেয়। আমি রিকোয়েস্ট করবো এডিটরকে এই পার্টটুকু একটু প্লে করে দেওয়ার জন্য, দেখানোর জন্য। Oh my god. তো যাই হোক, এরপর জন বলে তুমি তো পুরো ট্যুরটার মজাই নষ্ট করে দিলে, তোমার এই দূষিত বায়ুর গন্ধ শোকার চেয়ে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা বেশি পছন্দ করব। আর এই হাসির সাথে থার্ড এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপর এপিসোড নাম্বার 4 শুরু হয় এবং আমরা দেখতে পাই নেক্সট দিনে ওদের অর্গানাইজেশন থেকে আর একটা মেসেজ দেওয়া হয় যে আজকে তোমাদেরকে ছুটি দেওয়া হলো, তোমরা এনজয় করো। তো এরপর আমরা মার্কেটে ঘুরতে যাই আর সেখানে জনের সাথে তার একজন পুরনো বান্ধবী দেখা হয় যার নাম হচ্ছে রুনি। আর তাকে দেখে তো জন সারপ্রাইজড হয়ে যায় আর সে তার ওই বান্ধবীকে জড়িয়ে ধরে। তো এই রুনিকে একটু ভালো মতো খেয়াল করো, ওর দুইটা হাত আছে কিনা আগেই বলে নিচ্ছি। তো রুনি জিজ্ঞাসা করে তখন যে তোমরা দুজনকে বিয়ে করেছো নাকি? জন বলে হ্যাঁ বিয়ে করেছি। তো কিছুক্ষণ কথা বলার পরে রুনি সেখান থেকে চলে যায়। আর এরপর জেন বলে তোমার ফ্রেন্ডের একটা হাত নেই, নেই মানে দুটো হাতই তো ছিল। জেন বলে না তুমি ঠিক মতো দেখোনি, ওর একটা হাত ছিল না। তো জন তখন বলে দেখো ওর সাথে আমি রিলেশনে ছিলাম, এজন্য আমি ভালো মতো জেনে ওর কোথায় কি রয়েছে, কোথায় তিলা রয়েছে, কোথায় হাত রয়েছে, কোথায় কি রয়েছে সব জানি। তো জেন তখন জিজ্ঞাসা করে তোমরা দুজনে কি কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছো? জন বলে হ্যাঁ অনেকবার। তো জেন তখন বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছো তারপরও দেখোনি যে ওর একটা হাত নেই, দিস ইজ ডিসগাস্টিং। তো এরপর জন যায় একটা দোকানে জুস খেতে। তো কিছুক্ষণ পর যখন ওর অর্ডারটা আসে জন তখন সেটার ফ্লেভার দেখে বলে এটা তো আমার অর্ডার নয়। আর দোকানদার তখন বলে আপনার নাম কি জন স্মিথ নয়? তো জন তখন বলে হ্যাঁ এটা তো আমারই নাম, কিন্তু এই অর্ডারটা আমার নয়, এটা আমি করিনি। কিন্তু তখনই পেছন থেকে একটা লোক আসে এবং ওই লোকটা বলে এই অর্ডারটা আমার আর আমার নামই জন স্মিথ। তো এরপর ওই লোকটা জনকে বলে আমার মনে হয় তোমার অর্ডার অন্য কেউ নিয়ে চলে গিয়েছে, বাট আমি তোমার অর্ডারটা আবার করে দিচ্ছি। তো এরপর যখন ওই লোকটা কার্ড বের করে জন এটা দেখে অবাক হয়ে যায় যে সেম জনের কার্ড, এটা সেম নাম। তো এটা ওর কাছে অদ্ভুত লাগে। তো এরপর ওই সাদা জন মানে নতুন যে জন স্মিথ আসলো সে আমাদের যে নায়ক ব্ল্যাক জন নিগ্রো জন ওকে বলে যে আমরা সেম কোম্পানিতে চাকরি করি এবং এই কোম্পানিতে আমি 15 বছর ধরে কাজ করছি। আর মজার একটা ব্যাপার হচ্ছে এখানে সবাই কাপল হিসেবে কাজ করে এবং এখানে যে ছেলে তার নাম থাকে হচ্ছে জন স্মিথ এবং যে মেয়ে তার নাম থাকে হচ্ছে জেন স্মিথ এবং সংক্ষেপে তাদেরকে বলা হয় মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ। আর তখন এখানে জেন চলে আসে আর তারপর এখানে যে নতুন জন হোয়াইট জন তার সাথে তাকে ইন্ট্রো করায়। তো জেন এটা শুনে অবাক হয়ে যায়। তো যাই হোক এরপর ওই হোয়াইট জন করে কি ওদেরকে নাম্বার আর বলে তোমাদের অ্যাড্রেস আমাকে দেবে, আজকে রাতেই আমি আর আমার মিস তোমাদের বাড়িতে ডিনার করতে আসবো। তো এরপর বাড়ি এসে জেন আর জন দ্রুত প্রস্তুত হয়, খাবার বানাতে থাকে। আর কিছুক্ষণ পরে হোয়াইট জন আর হোয়াইট জেন আসে আর এক অপরের সাথে দেখা করে অনেক খুশি হয়। আর হাউস টুর করানোর সময় ওই হোয়াইট যে জেন রয়েছে ওই যে নতুন জেন আসলো সে বলে কোম্পানি তোমাদেরকে আমাদের চেয়ে অনেক বড় ঘর দিয়েছে, আসলে আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিল না। তো এরপর খাওয়ার সময় হোয়াইট জন জিজ্ঞাসা করে এরপর তোমাদের প্ল্যান কি? তো আমাদের যে রিয়েল জেন সে বলে আমরা অনেক টাকা আয় করবো, তারপর আলাদা আলাদা বিজনেস
শুরু করতে চাই। আর তখন হোয়াইট জন বলে আমার মনে হয় না তোমরা কখন আর আলাদা হতে পারবে। আর তারপর নতুন জন পুরনো জনকে জিজ্ঞাসা করে তোমাদের লেভেল কি। তো এটার উত্তর দেয় হচ্ছে আমাদের জেন এবং বলে আমরা হাই রিস্কের লেভেল চুজ করেছিলাম। তো এরপর নতুন জন বলে হাই রিস্ক মাত্র, আমরা তো সুপার হাই রিস্কের লেভেলে রয়েছি আর এই কাজটা আমাদের অনেক পছন্দ, টাকাও অনেক বেশি, রিস্কও বেশি, আবার এনজয় হয় অনেক। তো এরপর নতুন জন বা হোয়াইট জন বলে দেখো একবার আমরা মিস্টার স্মিথ এবং মিসেস স্মিথকে মারার কাজ পেয়েছিলাম আর কোম্পানি থেকে আমাদেরকে এটা করতে অর্ডার দেওয়া হয়েছিল। আর এই কথা বলে ওরা এখান থেকে বিদায় নিয়ে যায়। তো তোমাদের কি মনে আছে সিনেমার শুরুতেই যে আমরা একটা মহিলা আর একটা পুরুষকে মরতে দেখলাম? তো কোম্পানি ওদেরকে মারিয়ে দিয়েছিল কারণ ওরা দুজন প্রেমে জড়িয়ে গিয়েছিল, প্রফেশনাল লাইফ বাদ দিয়ে প্রেমে জড়িয়ে গিয়েছিল, মানে এরকম মনে হচ্ছে আর কি। তো যাই হোক এরপর নতুন জন বা হোয়াইট জন বলে দেখো আমাদের একটা মিশন এসেছে, আমাদের যেতে হবে। তো তখন পুরনো জেন বলে আমরাও আপনাদের সাথে যেতে চাই, আপনাদের সাথে গেলে আমরা নতুন কিছু শিখতে পারবো। তো তারা দুজন ওদেরকে নিয়ে যেতে রাজি হয়ে যায় আর এরপর ওরা চারজনই মিশনের জন্য বেরিয়ে পড়ে। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য ওদেরকে কিছু ব্যাগ জঙ্গলে কারো কাছে হ্যান্ড ওভার করতে হবে। কিন্তু গল্পের টুইস্ট তখনই আসে যখন ওরা চারজন হেলিকপ্টারের কাছে পৌঁছায়। আমরা দেখতে পাই ওই হোয়াইট স্মিথরা নিজেরা না ঢুকে আমাদের যে নায়ক নায়িকা রয়েছে তাদেরকে হেলিকপ্টারে বসিয়ে দেয় এবং বলে তোমরা এই মিশনটা কমপ্লিট করে আসো। এবং এরপর ওই হেলিকপ্টারটা ওদেরকে জঙ্গলে নিয়ে যায়, ওদেরকে দুজনকে ব্যাগ দেওয়া হয় আর এরপর জিপিএস নিয়ে ওরা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বাট কিছু দূর যাওয়ার পরে কিছু ছেলেরা এসে ওদের ব্যাগ ছিনিয়ে নেয় আর তারপর ওদের দুজনকে গান পয়েন্টে করে সামনের দিকে নিয়ে যায় এবং ওদের দুজনকে একটা ঘরের মধ্যে নেয়। এরপর যখন ওদেরকে মারতে যাচ্ছিল ওরা দুজন কোনো রকমের ছেলেদেরকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। তো এরপর যখন ওরা হেলিকপ্টারে ফিরে আসছিল দেখতেই পাচ্ছ ওদের চেহারার অবস্থা কি। তো তখন ওই হোয়াইট জন ভিডিও কল করে এবং জিজ্ঞাসা করে তোমরা এখনো বেঁচে রয়েছে কিভাবে। তো যাই হোক দেখে ভালো লাগলো। আর এর সাথে আরো বলে দেখো তোমাদেরকে দেখে মনে হচ্ছে ভালোই মার খেয়েছো, তবে তারপরেও সমস্যা নেই, তোমরা মিশন কমপ্লিট করেছো, এর জন্য এই মিশনে যত টাকা আমরা পেতাম সব টাকা আমরা তোমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। তো যাই হোক এরপর আমাদের জন আর জেন বাড়িতে ফিরে আসে, ওরা অনেক ক্লান্ত ছিল এবং আজকের দিনটা ওদের অনেক খারাপ ছিল। আর তারপর জন বলে আজকের পর থেকে যত সিনিয়র জেন আর জন আসুক, যত সিনিয়র লেভেলের লোক আসুক, আমরা কখনোই তাদের কথায় জড়াবো না, জাহান নেমে যাক বাকি সবাই। তো এই কথা বলতে বলতে ওরা ঘুমিয়ে পড়ে। তো এখানে একটা সিরিয়াস লেভেলের কথা বলি, এটা আমাদের লাইফের একটা শিক্ষার ব্যাপার। আমরা অনেকে করি কি একজনকে আইডল মেনে, সে হতে পারে সিনিয়র ক্লাসমেট, সে হতে পারে তোমার কর্মক্ষেত্রে সিনিয়র, তাকে আইডল মেনে তার ঝামেলা হুদে আমাদের ঘাড়ে নিয়ে নিই। তারপর বলি শালার একটা কাজ করলাম, আমার লাইফে আমি এরকম বাস অনেকবার খেয়েছি, মানে শখ করে ঢেকে গেলা বাই টাইপের কোন একটা কিছু। তো এই ধরনের ইমপ্রেস করার কাজ কখনো করতে যেও না সিরিয়াসলি। তুমি যদি ছোট থাকো নিজের পজিশনে থাকো, আস্তে আস্তে বড় যাবে, ওই বড়কে ইমপ্রেস করে বাস নিও না। তো যাই হোক এখানে এপিসোড নম্বর 4 শেষ হয়। এরপর এপিসোড নম্বর 5 যখন শুরু হয় আমরা দেখতে পাই নেক্সট দিন ডবি নামের একটা লোককে দেখানো হয় আর সে একটা জায়গায় বসে সিগারেট খাচ্ছিল আর তখনই তার পেছনে জেন আর জন চলে আসে এবং ওকে কিডন্যাপ করে ফেলে। আর এবার ওদের মিশনে ছিল ডবিকে ধরে সেফ হাউস নামে একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং ততক্ষণ পর্যন্ত তার সাথে কিছুই করা যাবে না যতক্ষণ না পর্যন্ত নেক্সট অর্ডার না আসে। তো যাই হোক ওরা করে কি তাকে কিডন্যাপ করে গাড়িতে তুলে আর ডবি তখন বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু তারপর ওরা কোনো কথা শোনে না। উপরন্ত ওরা কিডন্যাপ করে অনেক খুশি কারণ এটা অনেক সহজ মিশন ছিল। আর এরপর জেন বলে জন তাড়াতাড়ি দ্রুত সেফ হাউসে চলো, আমাদের মিশনটা শেষ করো। কিন্তু এই কথা শুনে ডবি মানে যাকে কিডন্যাপ করেছে সে রেগে যায়। সে বলে এখন আমার মুখ থেকে মাস্ক সরাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি শ্বাসের রোগী। তো এই কথা শুনে জেন করে কি মুখ থেকে মাস্ক সরিয়ে দেয়। আর কিছুক্ষণ পর ওরা যখন সেফ হাউসের কাছে পৌঁছায় ওখানে ওরা অনেকগুলো গানম্যানকে দেখতে পায় এবং তারা সবাই ওদের উপর গুলি চালাতে থাকে। তো বুঝতে পারে ওখানে যাওয়া যাবে না, ওরাও বাঁচার জন্য সেখান থেকে গাড়ি ঘুরিয়ে গোলাগুলি করে পালিয়ে চলে আসে। কিন্তু ওরাও করে কি গাড়ি নিয়ে ওদেরকে চেস করতে থাকে। তবে আমাদের জনরা খুব টেনশনে ছিল একটা কারণে, যদি গুলি লেগে ডবি মারা যায় তাহলে তোদের মিশনটা ফেল। আবার ওদিকে গোন্ডারা ওদের পিছু ছাড়ছে না। তবে একটা পর্যায়ে জন কোনো রকমে ওদের পিছু ছাড়াতে সক্ষম হয় এবং জনের যে গাড়িটা দেখতে পাচ্ছ মাসেরাতের একটা এসইউভি, অনেক ব্যয়বহুল একটা গাড়ি, সেটা একটা ভিড়বহুল জায়গায় যায়। বাট সেখানেও গুন্ডারা চলে আসে, ওদের উপর গুলি বর্ষণ করে। কিন্তু তখন জন করে কি তার ওই মাসেরাতির চিন্তা না করে, মানে কোম্পানির মাসেরাতে আর কি, ডবিকে নিয়ে গাড়ি থেকে বের হয় এবং পায়ে হেঁটে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ডবি বুড়ো মানুষ, তার হাঁটুতে ব্যথা ছিল, কিন্তু আবার পেছনে গুন্ডারাও রেগে রয়েছে, মানে তারা ডবিকে কোনোভাবে মারতে চায়। তো তারা দুজন ডবিকে কভার করে সামনে নিয়ে যাচ্ছিল কিন্তু দৌড়াতে দৌড়াতে ডবির শ্বাসকষ্ট শুরু হয়। একে তো বৃদ্ধ, তার উপর শ্বাসের রোগী। তো ডবির সাথে সাথে ওদের চলার গতিও কমে যায় আর শত্রুরা তো অনবরত গুলি চালাচ্ছিল। তো ওদের হাত থেকে বাঁচার জন্য ওরা করে একটা বাড়িতে ঢুকে পড়ে আর ওই বাড়ির ব্যাক সাইডে ছিল সমুদ্র। তো জন তখন বলে আমাদের নৌকায় করে সমুদ্রের অন্য পারে যেতে হবে, ওখানে কোন একটা জায়গা রয়েছে যেখানে আমরা চিনি। তো জন আর জেন করে কি ওই বাড়ি থেকে লাফ দেয় কিন্তু ডবি লাফ দিতে ভয় পাচ্ছিল। তো জন তখন আস্তে আস্তে ওকে নামতে বলে। তো ডবি করে কি রেলিংটা পার হয় ঠিকই কিন্তু আরো নিচে নামতে রাজি হয় না। তখন জন করে কি ধাক্কা দিয়ে ডবিকে নামিয়ে দেয়। তো ডবি এভাবে নিচে পড়ে যায় ঠিকই কিন্তু প্যান্ট ভরে পেশাব করে দেয়। তো যাই হোক এরপর ওরা করে কি একটা নৌকা চালককে টাকা দিয়ে অন্য পারে নিয়ে যেতে বলে আর অন্য পারে নেমে তারা একটা বাড়িতে যায়। তো জন তখন বলে এটাকে আমরা এখন সেফ হাউস ভাবতে পারি, আশা করি এখানে আমরা সেফ থাকবো, যেখানে আমরা সেফ থাকবো ওটাই তো সেফ হাউস। তো জেন জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে এই বাড়িতে মানুষ থাকেন, এখানে বাড়ি রয়েছে? তো জন বলে এর আগে যখন আমরা ইতালিতে মিশনে এসেছিলাম তখন আমি বাড়িটা কিনে নিয়েছি আর বাড়ির মালিক সব জিনিসপত্র এখানেই ফেলে গিয়েছে আর বাড়িটা অনেক কম দামে পেয়েছিলাম, ভাবলাম কিনে রাখি। তো জেন এরপর সাইডে নিয়ে যায় জনকে এবং বলে তুমি এত বড় একটা ডিসিশন আমাকে না জানিয়ে কিভাবে করলে, তোমার একবার আমাকে জানানো উচিত ছিল। বাট তখন এখানে ডবি আসে এবং বলে দেখো যদিও তোমার
তোমরা আমাকে কিডন্যাপ করেছো, তারপর সিনিয়র হিসেবে আমি একটা কথা বলি, টাকা তোমরা যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু বাড়ি কেনার আগে অবশ্যই একবার দুজনে মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো যাই হোক, এরপর জেন তার কোম্পানিকে মেসেজ করে বলে আমাদের মিশন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা অমুক জায়গায় রয়েছি। আর তখন মেসেজ আসে স্ট্যান্ড বাই ফর ট্রান্সপোর্ট ইনস্ট্রাকশন, মানে যেখানে আছো সেখানেই থাকো, ট্রান্সপোর্ট চলে আসবে। আর এরপর কোম্পানি থেকে আরেকটা প্রশ্ন করা হয়, জেন তুমি কি জনের সাথে হ্যাপি রয়েছো? জেন বলে হ্যাঁ, জন অনেক ভালো পার্টনার, অনেক হ্যাপি রয়েছি। তো বুঝতেই পারছো ওরা কিন্তু আস্তে আস্তে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, পরের সিনে আমরা দেখি জেন আর ডবি কথা বলছে। তো তখন ডবির পেটে ব্যথা হতে শুরু করে, আর জেন তখন তার জন্য ওষুধ নিয়ে আসে, বাট সে ওষুধ খেতে মানা করে দেয়। বাট তখন জন বলে তুমি যদি ওষুধ খাও তাহলে আমি তোমাকে একটা ব্যানসন সিগারেট দেবো। তো ব্যানসন সিগারেটের লোভে ডবি করে ওষুধটা খেয়ে নেয়, বাট তখনই জন পোল্টি মেরে দেয়, বলে সিগারেট কই থেকে দেবো, এখানে সিগারেট আছে নাকি? বাট ডবি তখন রেগে যায়, কিন্তু জন তখন বন্দুক দেখিয়ে ওকে শান্ত হতে বলে। তো ডবি তখন বলে মারতে হলে মেরে ফেল, কিন্তু আমার সিগারেট লাগবে। আর এটা বলে সে কাঁদতে থাকে। আর তারপর ডবি শুতে যাওয়ার আগে বলে যায় তোরা খুব খারাপ মানুষ, তোরা পথে ঘাটে মরবি। কিন্তু জন এটার কোনো উত্তর দেয় না। আর ততক্ষণে জেনের কাছে লোকেশন চলে আসে যেখানে গিয়ে ডবিকে ডেলিভারি করতে হবে। তো এরপর রাতে যখন জেন আর জন একসাথে বসেছিল, তখন জন বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে জিজ্ঞেস না করে বাড়িটা কিনেছি, এটা উচিত হয়নি। তো জেনও ক্ষমা করে দেয় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ডবি চলে আসে এবং সে জনকে বলে আমি হয়তো ভেতরে বমি করে ফেলেছি। তো জন তখন বলে ঠিক আছে, আমি দেখে আসছি। এরপর জন বমি সাফ করতে চলে যায়। আর পরের দিন জেন দেখে যে শত্রুরা লুকে ওদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তো এরপর তারা তিনজন দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এবং শত্রুরা ঢোকার আগে ওরা নৌকার কাছে চলে যায়। বাট শত্রুরা ততক্ষণে বাড়িতে ঢুকে যায় আর তখনই বাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবং এখানে সকল শত্রুরা মারা যায়। আর জন তখন জেনকে বলে তুমি আমার বাড়িটা উড়িয়ে দিলে, এটা তুমি কিভাবে করতে পারলে? তখন জেন বলে কিভাবে করতে পারলাম মানে বোম লাগিয়ে দিয়েছে, ফেটে গিয়েছে। আর তখনই ওদেরকে নেওয়ার জন্য একটা উড়োজাহাজ আসে। আর তারপর ওরা ডবিকে সেই জায়গায় পৌঁছে দেয় যে জায়গায় ওদেরকে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল। আর বাড়ি পৌঁছে জেন মেসেজ করে যে মিশন কমপ্লিট। তো যাই হোক, সেখানে জন আসে আর সে জিজ্ঞাসা করে তুমি কি প্রেগনেন্ট? কারণ আমরা তো একবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছি। জেন বলে প্রেগনেন্ট মানে? তুমি ব্যাপারে কিন্তু ভুলে ভেবো না, আমরা যে কাজ করছি তাতে আমরা বাচ্চা সামলাতে পারবো না। জন তখন বলে তাহলে লাভ কি, এত টাকা কামাই করে লাভ কি, আমরা এই কাজ ছেড়ে দিই, আমরা পিৎজা ডেলিভারি করবো, কিন্তু আমাদের বাচ্চা লাগবে। জেন তখন বলে দেখো আমি এমন জীবন কাটাতে চাই না, ফকির হয়ে আমি বাঁচতে চাই না, আমার টাকা লাগবে ফার্স্ট, আমার তোমাকেও লাগবে, বাচ্চাও লাগবে, টাকাও লাগবে। আর এর জন্য আমার সুপার হাই রিস্ক কমপ্লিট করতে হবে, অনেক টাকা হবে, তারপর মনে করে বাচ্চা কাচ্চা নেবে। আর তখন ওদের দরজায় বেল বাজে আর তারা বাইরে একটা বক্স দেখতে পায়। আর এই বক্সটা ওদের কোম্পানি থেকে পাঠানো হয়েছিল। তো জন যখন বক্সটা খুলে সেটার ভেতরে একটা মদের বোতল পায় যেটাতে লেখা ছিল ওয়েল ডান জেন। তো এটা পরে জন রেগে যায়, কারণ এই মিশনগুলো দুজনে মিলে কমপ্লিট করেছে কিন্তু বাহাবা শুধুমাত্র জেন পেয়েছে। তো জন বলে প্রতিবারের মতো এবারও তুমি ক্রেডিট নিয়ে নিয়েছো। অ্যাকচুয়ালি প্রতিবার তো জেনই মেসেজটা দেয়। তো যাই হোক, এরপর সে গোসল করতে চলে যায়। আর তখনই জেন কোম্পানিতে মেসেজ করে জিজ্ঞাসা করে আমার কি বাচ্চা নেওয়া উচিত? আর তখন কোম্পানি থেকে রিপ্লাই আসে তোমার কি মনে হয়, তোমার কি বাচ্চা নেওয়া উচিত? জেন তখন লেখে এটা জনের ইচ্ছা। আর তখন কোম্পানি থেকে বলা হয় দেখো যদি তুমি বাচ্চা নিতে না চাও তাহলে আমরা কোম্পানি থেকে নতুন একটা জন পাঠাবো, এই জনকে ভ্যানিশ করে দেওয়া হবে। তো জেন তখন চিন্তায় পড়ে যায় আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, বুঝতেই পারছো ঘটনা আস্তে আস্তে কোন দিকে এগোবে। যেহেতু আমরা মিস্টার আর মিসেস স্মিথ সিনেমাটা দেখেছি, ওখানে ওরা দুজন একসাথে ছিল বলে লাস্টে কিন্তু কোম্পানির সাথেই যুদ্ধ হয় এবং আমরা বুঝতে পারছি আস্তে আস্তে ঘটনাটা ওই দিকে এগোবে। ওদেরও হয়তো লাস্টে ওই কোম্পানির বিরুদ্ধে ফাইট করতে হবে এবং ওদের লোকদের সাথেই ফাইট করতে হবে। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি। বাট সবচেয়ে বেস্ট পার্ট কোনটুকু বলতো, ওই ট্রেনের ভেতরে যে দূষিত বায়ুর ব্যাপারটা, ওটা এই সিরিজের পুরো সিরিজের সবচেয়ে বেস্ট পার্ট ছিল। Oh my god. আর গাইজ যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।